হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা সহ 4 সিটিতে টিকাদান কর্মসূচি শুরু। সারা দেশে 20 এপ্রিল 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে নিয়ন্ত্রণ সম্ভব। পাম্পে পাম্পে দীর্ঘ লাইন নিয়মে পরিণত, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। জ্বালানি সাশ্রয়, রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস শুরু। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের কার্যকারিতা হারিয়েছে 20টি। গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকার অভিযোগ তুলে ক্ষুব্ধ বিরোধী দল। তড়িঘড়ির কারণেই সংকট বলছেন বিশেষজ্ঞ। উৎসবে রঙিন পাহাড়ি জনপদ, বর্ষবরণ ঘিরে পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজন। নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে বিজু সাংরাই বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু। এবং 21 ঘন্টা আলোচনার পরও হয়নি সমঝোতা। ইসলামাবাদে চুক্তি ছাড়াই শেষ হলো ওয়াশিংটন তেহরান সংলাপ। নিজ শর্তে অনড় দুপক্ষ। যুক্তরাষ্ট্রে ফিরছেন জেডি ভ্যান্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা সহ 4 সিটিতে আজ থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্তত 100 জনে 95 জন শিশুকে টিকার আওতায় আনতে হবে, যাতে 2-4 জন বাদ গেলেও সংক্রমণের ঝুঁকি না থাকে। এদিকে 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। হাম রুবেলা টিকা ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর কড়াইলে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর করাইল এলাকায়। সেখানে হাম রুবেলা টিকাদান কার্যক্রম 2026-এর শুভ উদ্বোধন হয়েছে এবং এইটিকে আসলে সবাই এখানে যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই বেশ উচ্ছ্বসিত। কারণ হচ্ছে যে এই হামের প্রাদুর্ভাবে কয়েকদিন ধরে বেশ কিছু প্রাণ ঝরেছে। তারপর যখন এভাবে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল 4টি সিটি কর্পোরেশনে এই কর্মসূচিটির সূচনা হলো এবং তার মধ্য দিয়ে কিন্তু এই হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি উদ্যোগের আসলে দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখছি এখানে দীর্ঘ লাইন। এখানে মায়েরা তাদের সন্তানকে নিয়ে এসেছেন এবং অনেকেই ছোট ছোট বাচ্চারা এখানে এসেছে, যারা 6 থেকে 15 মাস বয়সী শিশুরা মূলত এই হামের টিকাটি পেয়ে থাকবেন। তো এক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, এম এ মুহিত, তিনি এখানে এসেছেন এবং তার সঙ্গে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছিলেন। তারা এসে এই যে টিকাদান কর্মসূচি সেটিকে উদ্বোধন করেছেন। তো এই 6 থেকে 15 বছর বয়সী সকল শিশুকে এই হাম টিকাদানের আওতায় আনা হবে। এর পরে 20 এপ্রিল থেকে আসলে সারা দেশে কিন্তু এই হামের যে টিকাদান কর্মসূচি, যাকে এমআর টিকাদান কর্মসূচি বলা হয়, সেই টিকাদান কর্মসূচিটি সারা দেশব্যাপী 20 এপ্রিল চালু করা হবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, সেই স্বাস্থ্যকর্মীরা এই পুরো এলাকাটিতে তারা আগেই গতকালকেই মাইকিংয়ে ঘোষণা করেছিলেন যে এখানে হামের টিকা দেওয়া হবে এবং আজ কিন্তু তারা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে হামের টিকা দেওয়ার জন্য এখানে তারা শৃঙ্খলা বজায় রাখছেন এবং যারা এখানে টিকা দিতে আসছেন তাদের সার্বিক তত্ত্বাবধান করছেন। এবং একই সঙ্গে হাম প্রতিরোধের কিন্তু একমাত্র উপায় হচ্ছে টিকা, কারণ ইতিমধ্যেই 180টি শিশুর প্রাণ ঝরেছে। বিশেষজ্ঞরা বলছেন আরও 1 মাস হামের এই প্রভাব থাকতে পারে। এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুর, সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি তার কাছে। আজ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম টিকাদান যে কর্মসূচি ক্যাম্পেইন সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল 9টায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1-2 জন করে অভিভাবক তাদের যে শিশু তাদেরকে নিয়ে আসছেন এবং জরুরি হাম রুবেলার টিকাদান তাদেরকে গ্রহণ করাচ্ছেন। এই সিটি কর্পোরেশনে মূলত 33টি ওয়ার্ড রয়েছে। এখানে মূলত আর যেটি
জানানো হয়েছে প্রতিটি ওয়ার্ডে 2টি করে কেন্দ্র সহ ইপিআই সেবা কেন্দ্র, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল এবং নগর মাতৃসদন সহ মোট 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবং এখানে যে লক্ষ্যমাত্রা, এখানে প্রায় 60,000 অর্থাৎ 58,668 জন শিশুকে 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী শিশুদেরকে টিকাদানের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। এবং এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কিন্তু মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি গত শুক্রবার মসজিদের মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক যেটি জানিয়েছেন যে ময়মনসিংহ সহ সারা দেশে যে হামের প্রাদুর্ভাব বেড়েছে, এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে সেই প্রাদুর্ভাব কমবে বলে আসলে তারা প্রত্যাশা করছেন। এবং যারা অভিভাবক যারা শিশুদেরকে নিয়ে আসছেন, আসলে অনেকে একবার টিকা দিয়েছেন, অনেকে 2বার টিকা দিয়েছেন, কিংবা অনেকে টিকা দেননি। এমন সব ধরনের শিশুদেরকে এই 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী শিশুদেরকে কিন্তু এই টিকাদান ক্যাম্পেইনে আনা হচ্ছে। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু প্রতিটি কেন্দ্রেই এই শিশুদের অভিভাবকদের আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা টিকাদান এই ক্যাম্পেইনের মাধ্যমে আসলে স্বস্তি বোধ করছেন। এই ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হামরুবেলা টিকা ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন ওবায়দুল হক ময়মনসিংহ থেকে, এবং আমরা তার আগে ছিলাম রাজধানীর কড়াইলে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সামদানি প্রত্যয়। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হয়নি। বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলমগীর। শুরুতে যাচ্ছি সাইফুলের কাছে। বিআরটি এর সার্ভার জটিলতা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং সিস্টেম যেটি আছে, এই দুটি ঠিকঠাকভাবে কাজ করছে না এবং সার্ভার ডাউন হওয়ার কারণে আজকে সকাল থেকে যে ফুয়েল পাসের মাধ্যমে রাজধানীতে বেশ কয়েকটি পাম্পে তেল সরবরাহ করার কথা ছিল গতকালকে থেকে আমরা যতটুকু জানি, কিন্তু সেটি হচ্ছে না। তার কারণ হচ্ছে বিআরটি এর সার্ভার জটিলতা হওয়ার কারণে। এর পাশাপাশি যেটি একটু আগেই বলছিলাম যে এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস ঠিকঠাকভাবে কাজ করলে এই জটিলতা হতো না, কারণ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ফুয়েল পাস ছাড়াই হচ্ছে তেল দেওয়া হচ্ছে। যদিও ঘটনাটি গতকালকে থেকেই বলা হয়েছিল যে ফুয়েল পাস ছাড়া আজকে তেল সরবরাহ করা হবে না। আমরা শুধুমাত্র জানি যে এই পাম্পটি আসাদ গেটের সোনার বাংলা পাম্প, এর পাশাপাশি হচ্ছে যে ট্রাস্ট সহ আরও 7টি সর্বমোট 9টি পাম্পে ফুয়েল পাস সহ তেল দেওয়ার কথা ছিল। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এখানকার আগত চালকরা লাস্ট মোমেন্টে এসে যখন তেল পাচ্ছে তখন তাদের কাছে মনে হচ্ছে এটি সোনার হরিণ। তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই যে আসাদ গেটে 2টি পাম্প আছে, একটি হচ্ছে তালুকদার, অন্যটি হচ্ছে সোনার বাংলা সার্ভিস স্টেশন। যদিও কিছুক্ষণ আগেই জানতে পেরেছি সোনার বাংলা সার্ভিস স্টেশনে কিছু বাইকে তেল দেওয়ার মতো মজুদ আছে, কিন্তু অন্যদিকে যে প্রাইভেট কারের রাত 3টা থেকে রাত 2টা থেকে বা ভোর থেকে যারা সিরিয়াল দিয়েছে তারা তেল পাবে না, কেননা হচ্ছে যে এখানেও তেল সংকট বা এখানেও তেল শেষ পর্যায়ে। যার কারণে আমরা যদি একটু যদিও আমাদের কাছ থেকে একটু দূরে, আমরা যদি একটু বামের দিকে একটু দেখাই যে সোনার বাংলা ফিলিং স্টেশনের অপোজিটে যেটি তালুকদার পাম্প আমরা দেখতে পাচ্ছি, যদিও গাড়ির কারণে একটু জটিলতা হচ্ছে দেখাতে, ওই পাম্পটিও বন্ধ। এর পাশাপাশি আমরা কিন্তু আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছি দীর্ঘ সিরিয়াল। এই সিরিয়ালের থেকে কিন্তু অনেকেই বলছেন যে তাদের নষ্ট হয়েছে কর্মঘণ্টা, পাশাপাশি এই দীর্ঘক্ষণ থেকে রৌদ্রে এত কষ্টে আছেন যে সেটি তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। এই ছিল রাজধানী থেকে তেল সরবরাহের পরিস্থিতি। আমরা জানবো, আমাদের আরেক সহকর্মী আছেন জামালপুর, যাব তার কাছে ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। জামালপুরে কিন্তু তেলের সংকট শুরু হয়েছে। আপনাকে যদি আমরা দেখাই যে ভোর রাত থেকেই কিন্তু পেট্রোল পাম্পগুলিতে এই মোটর বাইক, বাস, ট্রাক তারা কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের যে জবেদ ফিলিং স্টেশন, সেই স্টেশনে আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু ভোর রাত থেকে লম্বা লাইন, কিন্তু বাইক চালকরা তারা তেলের অপেক্ষা করছেন এবং এছাড়া বাস, ট্রাক, পিকআপ ভ্যান তারাও কিন্তু তেলের অপেক্ষা করছেন। তো এই পাম্পে কিন্তু তেল মজুদ যা ছিল আমাদেরকে জানিয়েছেন যে আর 1 ঘন্টার মতো তারা তেল দিতে পারবে। এই তেল যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর
তেল নিতে পারবেন না। তবে জামালপুরের জেলা প্রশাসনের যে কঠোর যে হস্তক্ষেপ এবং নজরদারি, সেই কারণে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে যে অতিরিক্ত তেল যারা নিতেন এবং মজুতকারী যারা ছিলেন তারা কিন্তু আর পাম্পে আসছেন না, মোটরসাইকেলের লাইসেন্স দেখে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তো জামালপুরে কিন্তু আজকে 17টি পেট্রোল পাম্পের মধ্যে 6টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, সেটা হলো জামালপুর সদরে 3টি এবং উপজেলা পর্যায়ে কিন্তু দেওয়া হচ্ছে 3টি। তো এই তেল যে সংকট চলছে, এর মধ্যে আবার একটি কথা বলে রাখি যে কৃষকদের জন্য যে ডিজেল, সেই ডিজেল কিন্তু তারা সরবরাহ করছেন, যার কারণে কৃষকরা কিন্তু তারা তেল ডিজেল পাচ্ছেন এবং তাদের কৃষিকাজে তারা ব্যবহার করছেন। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে তেল সংকট নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে, তার আগে ছিলাম রাজধানীর আসাদ গেটে, জানছিলাম জ্বালানি তেল সংকটের সবশেষ। জ্বালানি সাশ্রয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন চলবে অনলাইন ক্লাস, যা শুরু আজ থেকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইমুনা, আচ্ছা, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে আসলে আজ থেকে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রাজধানীর বেশ কয়েকটি স্কুলে শুরু হওয়ার কথা থাকলেও আমরা এখন পর্যন্ত আসলে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসটি শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে অন্যান্য স্কুলগুলোর অনলাইন ক্লাস এখনও শুরু হয়েছে কিনা সেই খবরটি আসলে এখনও পাওয়া যায়নি। এছাড়াও আসলে বৈশাখীর কারণে যেহেতু স্কুল কলেজ বন্ধ রয়েছে, তাই আসলে আজ থেকে শুধুমাত্র ভিকারুন্নিসা স্কুলে আমরা এই কার্যক্রমটি দেখেছি। এর আগে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এবং আমরা ক্লাসরুমেও ঘুরে দেখেছি। তারা যেটি দেখিয়েছেন যে তারা আসলে অনলাইন ক্লাসটি আগের যে রুটিনটি রয়েছে সেই অনুযায়ী শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীতে আজকে অনলাইন ক্লাস নিয়েছেন এবং তারা শিক্ষকরা যেটি বলছেন যে আসলে অফলাইনে যেভাবে ক্লাস নিলে শিক্ষার্থীদের রিয়াকশন বা শিক্ষার্থীদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে সেটি জানাতে পারে, অফলাইন ক্লাসের মতো করে ঠিক অনলাইন ক্লাসে সেই অর্থে সম্ভব না হলেও আসলে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি এবং কিছুটা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই কার্যক্রমটিকে তারা আসলে খুবই পজিটিভভাবে দেখছেন এবং শিক্ষার্থীরাও আসলে অনেকেই অংশ নিচ্ছেন। যদিও আসলে যেহেতু পহেলা বৈশাখ এবং কলেজে হচ্ছে উৎসবের জন্য রিহার্সাল চলছে, তার জন্য আসলে কিছুটা কম উপস্থিতি থাকলেও আস্তে আস্তে শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তীতে সকলের তরফ থেকে যেটি জানানো হয়েছে, এই ধরনের পাইলট প্রকল্প যদি সফল হয় তাহলে পর্যায়ক্রমে দেশ জুড়ে আসলে এ ধরনের কার্যক্রম চালু হবে। তো প্রাথমিকভাবে বেশ কয়েকটি স্কুলে শুরু হওয়ার কথা থাকলেও আজকে আসলে শুধুমাত্র ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আমরা অনলাইন ক্লাস কার্যক্রমটি দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। বেইলি রোড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে কার্যকারিতা হারিয়েছে 20টি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকায় ক্ষুব্ধ বিরোধী দল। বিশেষজ্ঞদের মতে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারিতে সংকট তৈরি হয়েছে, তাই যাচাই বাছাই করেই এগুলো আইনে রূপান্তরের পথে হাঁটা উচিত। হাসান ওয়ালির প্রতিবেদনে বিস্তারিত। সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠিত হয়। সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবদিনকে সভাপতি করে এতে সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 14 জন সংসদ সদস্যকে, যার 3 জন বিরোধী দলের। কয়েক দফা বৈঠক শেষে সংসদে সংক্রান্ত প্রস্তাবনা উত্থাপিত হয়, যাতে 98টি অধ্যাদেশ হুবহু, 15টি সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করা হয়। বাকি 20টির 4টি রহিতকরণ এবং 16টি এখনই বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করে বিশেষ কমিটি। বেশ কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেয় বিরোধী দলের সদস্যরা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পরে ধারাবাহিকভাবে সংসদে বিল আকারে উত্থাপিত হতে থাকে এসব অধ্যাদেশ। সংসদ অধিবেশন বসার 30 দিনের মধ্যে আইনে রূপান্তরের বাধ্যবাধকতায় দিনে 2 বেলা করে অধিবেশন বসতে শুরু করে। সবশেষ শুক্রবারও বসে অধিবেশন। এতে 117টি অধ্যাদেশ 91টি বিলে পাশ হয়। ফলে 4টি রহিতকরণ বিল এবং 16টি উত্থাপিত না হয় মোট 20টি অধ্যাদেশ
কার্যকারিতা হারায়। বিল উত্থাপনকে ঘিরে তীব্র বিরোধিতা এবং 2 দফা ওয়াকআউট করে বিরোধী দল। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের মতে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, যাতে তৈরি হচ্ছে সংকট। অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করার জন্য কমিটমেন্ট দিয়ে তার কোনো দল ক্ষমতা আসে নাই। অন্তর্বর্তী সরকার তার মেয়াদের অল্প কয়েকদিন আগে সে মানবাধিকার কমিশন তৈরি করে গেছে। এটা তো সে না করলেও তখন পারত, নির্বাচিত সরকার হাতে রেখে দিতে পারত। অল্প সময়ের ব্যবধানে বারবার সংসদ ওয়াকআউটকে ইতিবাচক মনে করেন না এই রাজনৈতিক বিশ্লেষক। পার্লামেন্ট থেকে যে কোনো একটা ইস্যুতেই ওয়াকআউট করে ফেলা, এটা এত তাড়াতাড়ি খুব গুড ইমপ্রেশন দেয় না। বিরোধী দলের যে শুধু সংসদের কথায় প্রথমেই যে আলোচনা নিয়ে এটাকে একেবারে শেষ ধরে রাখতে হবে, তার কোনো মানে হয় না। এটা আমাদের দুঃখ। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন 2 বিশ্লেষকই। টেকসই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদকে আরো কার্যকর করা তাগিদ তাদের। আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। টেলিকম নীতিমালায় সংশোধন আনছে সরকার। ইন্টারনেট সংযোগে একক সুযোগ চান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যবসার সুরক্ষা দাবি, যৌক্তিক সংস্কারের পক্ষে মোবাইল অপারেটররা। ইসলামাবাদে টানা 21 ঘন্টা আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু ইস্যুতে ছাড় দিতে রাজি হয়নি তেহরান। আর ইরানের দাবি, বৈঠকে অযৌক্তিক দাবি করেছিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আলোচনার ফল যাই হোক, জয় যুক্তরাষ্ট্রেরই হবে। এদিকে লেবাননের সঙ্গে চুক্তিতে আগ্রহের কথা জানালেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা 21 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। রোববার এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার বিষয়ে ইরানের কাছে দীর্ঘমেয়াদী ও নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে জানান তিনি। ভ্যান্স সাফ জানিয়েছেন, কি বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোথায় নয় তা বারবার তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান শেষ পর্যন্ত সেই শর্তগুলো গ্রহণ করেনি বলেই দাবি ওয়াশিংটনের। ফলে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরে যাচ্ছে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনা শেষ হলেও কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়নি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. আলোচনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে মন্তব্য করে বলেন, আলোচনার ফল যাই হোক, জয় হবে যুক্তরাষ্ট্রেরই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে দুর্বল করেছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রক্রিয়াও চলছে। এছাড়াও চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। We win regardless. We've defeated them militarily. Whether we make a deal or not makes no difference to me. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও কঠোর শর্ত আরোপ করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে বৈরুতের সঙ্গে একটি সত্যিকারের শান্তি চুক্তি চায় তেল আবিব বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সেন্টকম দাবি করেছে, নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে 2টি যুদ্ধজাহাজ অতিক্রম করেছে। তবে ইরান তা সরাসরি অস্বীকার করে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালীতে কোনো সামরিক জাহাজ প্রবেশ করলে তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিভিন্ন এলাকায় একাধিক আক্রমণেরও খবর এসেছে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বন্ধের দাবিতে বড় বিক্ষোভ হয়েছে তেল আবিব, বৈরুত এবং প্যারিসে। সরকার বিরোধী অবস্থান নিয়ে যুদ্ধ শেষ করার দাবি জানান শত শত ইসরায়েলি। অভিযোগ করেন, চলমান যুদ্ধ পুরো অঞ্চলকে আরও অনিরাপদ করে তুলছে। লেবাননে হিজবুল্লাহ সমর্থকেরা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিরুদ্ধে রাস্তায় নামেন। প্যারিসে বিরোধী দলের সমর্থকেরা যুদ্ধ ও বোমা হামলার বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার ইসরায়েলের অভ্যন্তরেও স্পষ্টভাবে দেখা গেছে। যুদ্ধ বন্ধের দাবিতে স্থানীয় সময় শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে সরকার বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। বিভিন্ন পোস্টার ও স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ চলতে থাকলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো অঞ্চল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করছে। তাদের মতে গাজা, লেবানন বা ইরান সব ক্ষেত্রে একই ধরনের যুদ্ধচক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রধান চাহিদা এখন শান্তি ও নিরাপত্তা। তারা যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। ট্রাম্প আর নেতানিয়াহু এক ধরনের স্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছেন। গাজা, ইরান বা লেবানন, যেখানেই হোক সংঘাত চলছে, কিন্তু ইসরায়েলের মানুষ শান্তি চায়। আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক। একই দিনে ফ্রান্সের প্যারিসে ইরানি বিরোধী সংগঠন NCRI এর সমর্থকেরাও বিক্ষোভ করেন। তারা ইরানে চলমান হামলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। তাদের অবস্থানে ভিন্নতা দেখা যায়। কেউ যুদ্ধের বিরোধিতা করেন, আবার কেউ মনে করেন পরিবর্তন ইরানের ভেতর থেকে আসতে হবে। ফলে আন্দোলনে এক ধরনের বিভক্ত অবস্থান স্পষ্ট হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকেরা বড় বিক্ষোভ করেন। তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা শান্তি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান। দাবি করেন, প্রতিরোধ ছাড়া লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনেকে সরকারের সমালোচনা করে বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। তারা নিজেদের অবস্থানকে প্রতিরোধের লড়াই হিসেবে তুলে ধরেন। সাদিয়া তাসনি, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা সংশোধন করছে বর্তমান সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে সংশোধিত নীতিমালায় ব্যবসা সুরক্ষার দাবি জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। শুভ খানের রিপোর্ট। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল বছরের 22 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার, যেখানে টেলিকম খাতের সব লাইসেন্সকে 3 স্তরে নামিয়ে আনা হয়। তবে এই নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি তুলে সংশোধনের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল বিএনপি। গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। 65% বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানকে সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে নীতিমালায়। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি মোবাইল অপারেটরের বিদেশি মালিকরা চাইলে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করতে পারবে। অথচ একই সুবিধা রাখা হয়নি দেশীয় উদ্যোক্তাদের জন্য। টাওয়ার কিংবা NTTN লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা খাতে কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। মোবাইল অপারেটর সবগুলোই হচ্ছে বিদেশি মালিকানাধীন, অর্থাৎ অপারেটর নিজে আসবে না, তার পেছনে যে কোম্পানিটি আছে তারা কিন্তু চাইলে পরে একটা ক্ষেত্রে অন্য নাম নিয়ে তারা আসতে পারে। আপনারা যদি ফাইবার টাওয়ার করতে পারেন তাহলে আসলে NICSPর আসলে কোনো বিজনেস কেস থাকে না। ব্রডব্যান্ড সেবাদাতাদের দাবি, নীতিমালা অনুযায়ী বাসাবাড়িতেও ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ আছে মোবাইল অপারেটরদের। আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছি, আমরাই লাস্ট মাইলটা ফাইবার অপটিক দিয়ে দিতে পারবো, এটার সুনির্দিষ্টভাবে উল্লেখ চাচ্ছি। এমন প্রেক্ষাপটে যৌক্তিক সংস্কার চাই মোবাইল অপারেটররাও। হোলসেল রিভিউ না করে যেসব জায়গায় আসলে গ্যাপ আছে, এই গ্যাপগুলো মিট করাটা আসলে সবচেয়ে বড় সুবিধা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে। তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি মিলে আমরা একটা ক্লাস্টার করার উদ্যোগ নিয়েছি। তো সেই কারণে কথা হচ্ছিল, তখন ওনারা বললেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি, আমরা নীতিমালাটা পুনর্মূল্যায়ন করছি। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে টেলিকম খাতের 80% রাজস্ব মোবাইল অপারেটরদের দখলে, বাকি 20% রাজস্ব ভাগাভাগি করে ব্রডব্যান্ড সেবাদাতা এবং অবকাঠামো খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ পদকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে, 5 আগস্ট সরকার পতনের পর সাবেক অধ্যক্ষ বেদারুদ্দিন আহমেদকে মবের মাধ্যমে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন নিয়ামুল হক। পরে তিনি নিজেই সে পদে বসে যান, যা পুরোপুরি অবৈধ। তার এই পদে বসা নিয়ে উঠছে প্রশ্ন। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। অভিযোগ উঠেছে, 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বাইরে থেকে উত্তেজিত ছাত্র জনতাকে ডেকে মব তৈরি করে তৎকালীন অধ্যক্ষ বেদারুদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরে তিনি নিজেই নিজেকে অধ্যক্ষ ঘোষণা করে পদে বসে যান।
প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত কোনো অধ্যক্ষকে পদত্যাগের 2 মাস পূর্বে নোটিশ প্রদানের বিধান থাকলেও পূর্বের অধ্যক্ষকে যথাযথ প্রক্রিয়া মেনে পদত্যাগ করানো হয়নি। এছাড়া কোনো বিধিসম্মত কারণে অধ্যক্ষের পদ শূন্য হলে সেই পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষ 6 মাসের বেশি থাকা যাবে না, এমন বিধানও রয়েছে। কিন্তু বর্তমান অধ্যক্ষ নিয়ামুল হক কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায় 21 মাস ধরে স্বপদে বহাল আছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কোনো কথা বলবেন না মন্তব্য করে সিটি কলেজে সাংবাদিক প্রবেশ নিষেধ বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ বলেন, সিটি কলেজের অধ্যক্ষ কাজী নিয়ামুল হককে নিয়ে তারা নিজেরাও বিব্রত। উচ্চ আদালতের স্থিতি আদেশ থাকায় নেওয়া যাচ্ছে না ব্যবস্থা, তবে তাকে শীঘ্রই অপসারণ করা হবে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরে বেশ কয়েকটা কলেজ নিয়ে বিব্রত, জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভিতরে ঢাকা সিটি কলেজে একটা। 2বার গভর্নিং বডি চেঞ্জ করেছে, কিন্তু হাইকোর্টের একটা ডিরেকশনের কারণে, হাইকোর্টের একটা রায়ের কারণে এই জায়গাটাতে এখন এই মুহূর্তে ইন্টারভেনশনে যেতে পারছে না জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সাথে আমাদের কথা হয়েছে, এটা আশা করা যায় যে খুব শীঘ্রই এটা একটা সমাধানের পথে যাবে। এদিকে প্রতিষ্ঠানটিতে এমন প্রশাসনিক অস্থিরতা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান প্রয়োজন বলে মত তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। উৎসবে রঙিন পাহাড়ি জনপদ, বর্ষবরণ ঘিরে পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজন। হ্রদের জলে ভাসছে বিজুর ফুল, পাশে দাঁড়িয়ে গঙ্গা দেবীর আরাধনায় ব্রত রাঙামাটির চাকমা সম্প্রদায়। রোববার সকালে কাপ্তাই হ্রদের ঘাটে দলে দলে ঐতিহ্যবাহী নতুন পোশাক পরে জড়ো হন চাকমারা। পুরনো বছরের গ্লানি, হিংসা, বিভেদ ভুলে নতুন শুরুতে রক্তজবা, রঙন, গাঁদাসহ নাম না জানা বুনো ফুল কলাপাতায় সাজিয়ে ভাসিয়ে দেন তারা। এ সময় দেশ ও দশের মঙ্গল কামনা করেন সবাই। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পাড়ে ফুল দিয়ে পূজা ও স্নানের মধ্য দিয়ে বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব দেখতে ভিড় করেন পর্যটকরাও। পাহাড়ের উৎসব সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছে আয়োজকরা। নতুন বছরকে স্বাগতম জানিয়ে আমরা প্রার্থনা করি যাতে আমরা সবাই পাহাড়ি বাঙালি আমরা সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আজকে আমরা ফুল বিজিতে সবাই মিলে মা গঙ্গাকে উদ্দেশ্য করে ফুল দিতে আসছি। আমরা চাই পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকতে। এছাড়া সাঙ্গু নদীর ঘাটে ফুল বিসর্জন দেন বান্দরবানের তঞ্চঙ্গা সম্প্রদায়। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করেন তারা। ফুল ভাসাইছি, মোমবাতি জ্বালাইছি, গঙ্গা মাকে পূজা করছি। ফুল যেমন সুন্দর, ফুলের মধ্যে যাতে সুন্দর থাকে। বাংলা বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে দীর্ঘ সময় ধরে ত্রিপুরা বৈশুখ, মারমারা সাংরাই, চাকমারা বিজু, তঞ্চঙ্গারা বিশু ও অহমিয়ারা বিহু সহ ভিন্ন সম্প্রদায় ভিন্ন নামে উদযাপন করে আসছে এই উৎসব। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এদিকে রাজধানীতে উদযাপিত হচ্ছে বিজু সাংরাই বৈশাখী উৎসব। এই মুহূর্তে রমনায় আছেন সহকর্মী নিয়াজ শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, চৈত্রের শেষ প্রহরে নতুন দিনের আহ্বানে পাহাড় সেজেছে নতুন রঙে। সেই পাহাড়ের রঙের ছাপ কিন্তু আমরা রাজধানীর বুকেও দেখতে পাচ্ছি। আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা তাদের যে ঐতিহ্যবাহী আয়োজন বিজু, সাংরাই, বৈশু, বিশু, সংক্রান এবং চাংলাং যে আয়োজনগুলো আছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, সেই আয়োজনে তারা একত্রে পালনের জন্য সামিল হয়েছেন। আমরা দেখছি যে আসলে রমনার ঠিক লেকের পাশেই কিন্তু তাদের এই আয়োজন বসেছে। কিছুক্ষণ আগেই আমরা তারা আসলে ফুল বিজুর মাধ্যমে পানিতে ফুল ভাসিয়ে তারা ফুল বিজু উদযাপন করেছেন এবং এই যে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার যে প্রয়াস, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা আসলে এই আয়োজনে সামিল হয়েছেন। এবং একটু বলে রাখতে চাই যে প্রকৃতির সঙ্গে কিন্তু তাল মিলিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের এই শতবর্ষের ঐতিহ্যবাহী প্রধান যে সামাজিক উৎসব সেটি পালন করছে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এটি শুধু আসলে
আসলে কোনো উৎসব নয়, বরং জীবনকে নতুন করে দেখার এক অনন্য উপলক্ষ। এছাড়াও পুরনো বছরের সকল গ্লানি, ক্লান্তি আর বেদনা ধুয়ে মুছে ফেলে নতুন স্বপ্নে বিভোর হওয়ার যে অপার আনন্দময় মুহূর্ত, সেটিই কিন্তু তারা এই মুহূর্তে পার করছেন। চাকমা সম্প্রদায়ের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশু, প্রতিটি উৎসবেই মিশে আছে তাদের নিজস্ব ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির গভীর ছাপ। তবে সবার মাঝে এক অভিন্ন সুর, সম্প্রীতি, সহমর্মিতা আর নতুনকে বরণ করার অদম্য উচ্ছ্বাস। এই যে উৎসবের রং আমরা দেখছি, উৎসবের রঙের এই আয়োজনে চারপাশ যে মুখর, আমরা দেখছি আসলে তারা প্রত্যেকেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়েছেন। তরুণ তরুণীরা বেশ প্রাণবন্তভাবে তাদের যে পাহাড়ি নাচ, গান এবং পাহাড়ি যে সুরের মূর্ছনা, সেই সব কিছুর কিন্তু মিলন মেলা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব কিছু মিলিয়ে এক অভূতপূর্ব আবহ কিন্তু এখানে তৈরি হয়েছে। নতুন বছরের প্রত্যেকের যে প্রত্যাশা, তারা চান যে আসলে সম্প্রীতির যে বাংলাদেশ আমরা এতদিন দেখে এসেছি এবং সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশেই কিন্তু তারা সকলে একত্রে থাকতে চান। এবং যে বিষয়টি হচ্ছে যে তারা পাহাড়ে থাকতে না পারলেও পাহাড়ে সেই শূন্যতাকে অনুভব করছেন, তবে রাজধানীর বুকে সকলের এই মিলন মেলা তারা বেশ উপভোগ করছেন। রাজধানীর রমনা থেকে এই ছিল আমার কাছে সব। রমনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ শুভ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা সেটা যদি করেন দুইটি অংশে সিটি কর্পোরেশনের ঢাকা, তাহলে আমরা সাকসেসফুল হব, আমরা সার্থক হব মিজেলসের গতি রোধ করতে। এটা আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন। পাশাপাশি এটাও আমি বলবো, এটা না হয় আমরা রোধ করবো, আরেকটা কিন্তু আসছে, দ্যাট ইজ ডেঙ্গু। এই সামনের দিনে কিন্তু এটার অ্যাটাকটা বাড়বে, আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। সালাম ভাই জানে আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি, আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে ওয়াকেফাল। ঘরের ভিতরে আনাচে কানাচে জনগণকে সচেতন করতে হবে। ডেঙ্গুটা খেলে আমরা একলা ফাইট দিয়ে পারবো না, ঘরের ভিতরে মহিলাদেরকে আমাদেরকে হেল্প করতে হবে, ওয়ার্কাররা বাড়িওয়ালা হেল্প করতে হবে। ঘরের ভিতরে যাতে পানিটা জমে না থাকে, পুরানা আনইউজড কমোট অথবা প্যানে যাতে পানি জমে না থাকে, নারিকেলের নৈচায় যাতে পানি জমে না থাকে, টায়ারে যাতে ভিতরে পানি জমে না থাকে, ভিতরে কোনো আনডিসকভার্ড মানে ওই নালা থাকলে এগুলিতে যাতে পানি না জমে থাকতে পারে। এই ব্যাপারে আপনাদের এখন থেকে সালাম ভাই একটু কাজ করতে হবে, যাতে করে ডেঙ্গুটা আবার আমাদের মধ্যে না আসতে পারে। এডাল্ট মশা যেটা উঠতে পারে এটা এবং লাবড়া, এটার উপরে যে ওষুধটা স্প্রে করা হচ্ছে, ওষুধের মান আমরা পরীক্ষা করেছি সালাম ভাই, সাথে ছিলেন, আমরা গিয়েছিলাম আপনাদের স্টোরে, দ্যাটস ফাইন। বাট ইউজ লেভেলে যখন স্প্রেটা করে, আমি অনুরোধ করব আমার একটা অভিজ্ঞতা থেকে, সে অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই না, বাট এটুকুই। নগর ভবনে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা সহ 4 সিটিতে টিকাদান কর্মসূচি শুরু। সারা দেশে 20 এপ্রিল 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে নিয়ন্ত্রণ সম্ভব। পাম্পে দীর্ঘ লাইন নিয়মে পরিণত, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। জ্বালানি সাশ্রয়ে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস শুরু। এবং 21 ঘন্টা আলোচনার পরও হয়নি সমঝোতা। ইসলামাবাদে চুক্তি ছাড়াই শেষ হলো ওয়াশিংটন তেহরান সংলাপ। নিজ শর্তে অনড় দুপক্ষ, যুক্তরাষ্ট্রে ফিরছেন জেডি ভ্যান্স। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ নিবিড়। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।